দেশে এবং বিদেশে যে যেখান থেকেই এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের জন্য প্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠান থেকে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ প্রবাসী মুখের 667তম পর্ব প্রচার হচ্ছে। আমরা আজ প্রবাসীদের নিয়ে আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের স্টুডিওতে আছেন সৈয়দ সাইফুল হক, অভিবাসন বিশ্লেষক, দীর্ঘদিন অভিবাসন খাত নিয়ে কাজ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন সুমাইয়া ইসলাম। তিনিও দীর্ঘদিন ধরে অভিবাসন খাত নিয়ে কাজ করেন, অভিবাসীদের নিয়ে কাজ করেন। আপনাকেও বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে অভিবাসীদের নিয়ে আলোচনা করব, আমাদের প্রবাসীদের নিয়ে আলোচনা করব, তাদের সুখ দুঃখ হাসি কান্না সমস্যা সম্ভাবনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরিবর্তিত পরিস্থিতিতে তারা কেমন আছেন, তারা কি চান এই সরকারের কাছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কাছে, এবং তাদের কাছে কি ধরনের সুপারিশ নেওয়া দরকার সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমি সরাসরি সৈয়দ সাইফুল হক আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তো আমরা দেখছি যে সব জায়গায় একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে এবং সব জায়গায় একটা ভালো করার উন্নতি করার একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। তো যেহেতু অভিবাসন খাতটা আমাদের বিশাল একটি খাত এবং আমাদের অর্থনীতির চাকাকে আপনার শক্তিশালী করার ক্ষেত্রে এই খাতের অপরিসীম ভূমিকা রয়েছে, তো এই খাতেও তো নিশ্চয়ই আশা করেন যে একটা পরিবর্তন আসুক, নিশ্চয়ই আশা করেন। তো আমার প্রশ্নটি হচ্ছে যে প্রবাসীদের কাছ থেকে কি কোনো ধরনের সুপারিশ, যেহেতু আপনারা কাজ করেন, কোনো ধরনের সুপারিশ আসছে বা নেওয়া দরকার, এই বিষয়ে কাজ করা দরকার? ধন্যবাদ প্রথমে বাংলা ভিশনকে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই অনুষ্ঠানটি করার জন্য, এবং যারা দেখছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে অভিনন্দন। আমি প্রথমেই বলবো যে এই যে পরিবর্তনটি হলো, এই যে আন্দোলনের মধ্য দিয়ে যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি এসছে, তাদের প্রতি আমাদের প্রবাসী ভাইদের অত্যন্ত আশা যে অনেক কিছু পরিবর্তন তাদের জন্য হবে, কারণ তারা তো অনেকভাবে স্যাক্রিফাইস করেছে। বিশেষ করে এই আন্দোলনের সময় তারা ব্যাপকভাবে তারা সাপোর্ট করেছে এবং তাদের ইস্যুটা খুবই, এবং যখনই এখান থেকে ডাক দেওয়া হয়েছে রেমিটেন্স বন্ধ করা, তাও করেছে। তারা তাদের পরিবারকে কষ্টের মধ্যে রেখেও তারা এই কাজটি করেছে, এবং অনেক জায়গায় তারা জেল জুলুম বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। এখন যে সময়টাই হচ্ছে, আমরা জানি যে নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সদিচ্ছার কোনো অভাব নেই। তারা সব জায়গায় কিছু করতে চায় এবং তাদেরকে আমরা সবাই একটু সময় দিতে হবে, কারণ আমরা জানি যে দাবি দেওয়া প্রতিটা সেক্টর বা সব জায়গার থেকে আসছে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশেষ করে এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, ওনাদের একটি কথা যে আপনাদের প্রতিটা কথা শোনা হবে, প্রতিটা দাবি মানা হবে বা দেখা হবে, এখন আমাদেরকে একটু সময় দিতে হবে। এই কথাটা যেমন যে আনসার এইসব বিষয়গুলি শুধু আনসার না, বিভিন্ন গ্রুপ, তখন কিন্তু প্রধান উপদেষ্টা বলছে যে এরকম বিদ্রোহ না করে, বিপ্লব না করে আপনারা লিখিতভাবে দিতে পারেন, এরকম বিক্ষোভ না করে। এখন আমরা যেটা মনে করি লিখিতভাবেও আমরা একটু ধীরে সুস্থি দিই, কারণ আমি তো যতটুকু আমার অভিজ্ঞতা আমি জানি, আজকে 20-25 বছর যাবত এই সেক্টরে যারা আমাদের উপদেষ্টা মণ্ডলী আছেন, প্রধান উপদেষ্টা সহ, তারা অভিবাসনের বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল। তারা জানেন যে সেক্টরে কি হয়েছে না হয়েছে, কি সমস্যার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, এবং তাদের দাবিগুলিও খুবই পরিষ্কার। এবং আমাদের সাথে অবশ্যই রেগুলার যোগাযোগ আছে। যারা প্রবাসে আছেন তারা তো কথা বলছেন, যারা প্রবাসের পরিবার আছেন তাদের ব্যাপারটা ভাবতে হবে, তারাও তাদের কথা বলছেন। এই যে বন্যার সময় আপনি জানেন যে বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে, সেখানে এই বন্যার্ত যেসব প্রবাসীদের পরিবার আছে তাদের প্রতিও কর্তব্য সরকারের এবং বিভিন্ন মহলের, সেটাও বিষয় আছে। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে আমাদের প্রবাসীরা যে জিনিসটা প্রথমেই চান, এই বর্তমান সরকারের কাছে অনিয়ম প্রচুর হয়েছে, সে অনিয়মের একটা সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তি পরিষ্কার, এটা আমরা জানি। হ্যাঁ, সেটা করতে হবে। এবং আমরা জানি যে কিভাবে এই সেক্টর থেকে মানুষ লুটপাট করে টাকা পয়সা নিচ্ছে। এখনও আমি যদি বলি, আপনারা জানেন টিআইবি রিপোর্টও আছে যে ভিসা ট্রেডিংয়ে আনুমানিক 4,000 কোটি টাকা প্রতি বছর হুন্ডি হয়ে যায়। কারণ ভিসা তো আপনার বাংলাদেশি টাকা দিয়ে কেনা হয় না, ওই বৈদেশিক মুদ্রা দিয়ে কেনা হয়। সরকারের প্রথম প্রায়োরিটি হবে
ওই ভিসা ট্রেডিং বন্ধ করা, সেটা মালয়েশিয়া হোক বা মধ্যপ্রাচ্য হোক। আমার 13 লক্ষ লোক বিদেশে গিয়েছে, এই 13 লক্ষের মধ্যে কত লোককে কত টাকা করে দিয়ে গিয়েছে তার একটা তদন্ত হওয়া দরকার। এই জন্য অনতিবিলম্বে আমাদের প্রবাসীরা দাবি করছে যে একটা টাস্ক ফোর্স হোক, একটা কমিটি হোক এই মন্ত্রণালয়ে, সব কিছু ইস্যুগুলিকে পুঙ্খানুপুঙ্খরূপে সামনে এনে বিচার বিশ্লেষণ করে তার ব্যবস্থা নিতে হবে। আপনার কাছে আবার আসছি সাইফুল হক, আমরা সুমাইয়া ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি ঠিক একই প্রশ্ন আপনার কাছেও, যে এই যে বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং নতুন উপদেষ্টা এসেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের প্রবাসীদের তো দীর্ঘদিনের নানা ধরনের দাবি দেওয়া আছে, নানা ধরনের অনিয়ম আছে, নানাভাবে তারা নিগৃহীত হচ্ছেন। তো তাদের কাছ থেকে আসলে কি ধরনের দাবি দেওয়া আসার দরকার এবং সেটা কি আসলে লিখিত আকারে দেয়া যায় কিনা, যেহেতু আপনারা অনেকদিন ধরে কাজ করেন এই বিষয়টি নিয়ে। থ্যাংক ইউ। আমরা যে জিনিসটা প্রথমে মনে করি যে প্রবাসীদের জন্য যে সেবা দেওয়াটার দরকার, সেই সেবাটা একেবারেই নাই, অ্যাবসেন্ট বলতে হবে। বিদেশে এবং দেশে, বিদেশে প্রবাসীরা যাওয়ার পরে মানে প্রবাসী শ্রমিক বলেছিল এক সময় যে আমরা জেন্দা লাশের মতো করে যাই, আমাদের কেউ খোঁজ খবর নেয় না, মরে গেলে শুধু খবর হয় যে লাশ আসছে, কিছু টাকা দিতে হবে। তো এটা শ্রমিকের কথা থেকে আপনি বুঝতে পারতেছেন যে শ্রমিক যায় তার নিজের উদ্যোগে, নিজের টাকা খরচ করে, সে রেমিটেন্স পাঠিয়ে দেশকে বাঁচিয়ে রাখে, কিন্তু দেশের যে দায়িত্ব তাকে দেখভাল করা, তার খোঁজ খবর নেওয়া, তার প্রতি যে ট্রাফিকিং হচ্ছে, তাকে যে ডিসপ্রাইভেশন হচ্ছে, এগুলো তদারক করা, এই মনিটরিং এবং সাপোর্ট সিস্টেমটা কোনোদিনই স্ট্রেংথেনিং ছিল না। যেহেতু দিন বদলের এই সরকার, এই যে মানে গণ অভ্যুত্থানের মধ্যে যে সরকার আসছে, আমরা আশা করি এই সরকার শুরুতেই উনি মানে প্রধান উপদেষ্টা প্রথমে ঢুকেই বলেছেন যে প্রবাসীদেরকে খেয়াল করা হবে, এবং যে জন্য প্রথমে কিন্তু আপনার লয়ার দিয়েছেন দুবাইতে। জি, দেখেন লয়ার যে কাজ করতে পারছে না বিকজ অফ ডাটাবেজ নাই। তার মানে কি, আপনি শুধু রেমিটেন্সটা গুনতে পারেন, কিন্তু কোন শ্রমিক, কত শ্রমিক কেমন আছে, কি করছে, তাদের কি অসুবিধা, এগুলো দেখভাল করার জন্য যা কিছু দরকার কোনো কিছুই আমাদের দেশে নাই। আচ্ছা, যদি এবং সেই সঙ্গে যে জিনিসটা আরেকটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, অভিবাসন খরচ। মালয়েশিয়া আমরা দেখলাম এই যে বিগত সরকারের যে সন্ডা পান্ডারা, রিক্রুটিং এজেন্সি যে লোকগুলা, এমপিরা যারা কিনা পালায় গেল, অর্থমন্ত্রী সহ, তারা যে পরিমাণ দুর্নীতি করে দরিদ্র মানুষকে নিঃস্ব করে দিতে, এই সরকারের কাছে আমাদের দাবি এবং এটা যে সরকারের এই কস্ট অফ মাইগ্রেশনটা কমিয়ে নিয়ে আসবে। আমরা, আপনারাও জানেন, নেপাল, পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা থেকে যেতে যে টাকা লাগে তার খরচ কম, অনেক কম, 10-20 গুণ বেশি টাকা লাগে। অভিবাসন খরচটা কমিয়ে নিয়ে আসবে, অভিবাসী শ্রমিকরা কেমন আছে সে দেখভাল করবে। শ্রমিক পাঠালাম 10,000, সংখ্যার দিকে তাকাবে না, প্রথম কথা হচ্ছে এইটা। কারণ সংখ্যা যদি আমি মনে করি যে 10,000 শ্রমিক পাঠাবো, 20,000 পাঠাবো, 10 লাখ পাঠাবো, তাহলে শুধু সংখ্যা বাড়বে, তার ফলে তারা ওই দেশে যে কাজ পায় না, তাদেরকে জেলখানায় থাকে, ফিরে আসতে হয়। শ্রমিকের যে মর্যাদা, এই মর্যাদার জায়গাটা একেবারেই অ্যাবসেন্ট ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে। দেশের জন্য আপনি বলছিলেন যে আমাদের পাশের দেশ ভারত, নেপাল, সেখান থেকে অভিবাসন খরচ খুবই কম, তারা বিভিন্ন দেশে যায় খুব কম খরচে, স্বল্প খরচে। আমাদের দেশে যে বেশির কারণটা কি, মানে একই পাশাপাশি তো আমরা বেশিটা কি শুধুই এর দায়ভার যারা ব্যবসা করে এজেন্সি? আমাদের দেশে বড় কারণ হচ্ছে গিয়ে আপনার কারোর বাসায় হামলা করলেই 300 কোটি, 400 কোটি, 3 কোটি হচ্ছে গিয়ে একটা সচিবের বাসাতেই পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে বড় কারণ। একটা সচিবের বাসায় যদি 4 কোটি টাকা পাওয়া যায়, আর তাহলে পরে টাকা কোথা থেকে আসে? হাওয়া থেকে তো উড়ে আসে না। এবং এজেন্সির মালিকরা আমি যাদের দেখেছি, নোয়াখালী, ফেনী থেকে যাদেরকে আমরা দেখেছি, তার সাইকেল নিয়ে ঢুকে প্যাডো নিয়ে বের হয়ে যায়। এই প্যাডোর টাকাটা কে নিয়ে আসে? বাপের ফ্যামিলি থেকে তো টাকাটা নেয়, টাকাটা বানায় হচ্ছে কি আমাদের শ্রমিককে, এই যে বাট্টা যা কিছু বলেন সব আমাদের শ্রমিক থেকে বানায়। সুতরাং এই টাকাগুলো সেই সমস্ত জায়গায় বন্টন হয়, সোজা কথা। এবং এই যে ভিসা ট্রেডিং কোন দেশ মিলে করে? বাংলাদেশের লোকেরা করে। এবং জি, আপনার কাছে আসবো, আসবো আপনার কাছে আবার আসবো, আপনি থাকেন। সাইফুল হক, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আমরা দেখি যে প্রতিবার নির্বাচন হওয়ার পরে কিছু মানুষ এমপি হয়, তার মধ্যে নতুন কিছু আসে। যেমন আমরা দেখলাম যে এই গত যে সরকার, 2-3 আমলে আমরা দেখলাম যে বেশ কয়েকজন নতুনভাবে এই আপনার অভিবাসন খাতে যুক্ত হতে, অর্থাৎ অভিবাসন ব্যবসায় মানব
কি বলে যে লোক পাঠানোর ব্যবসায় যুক্ত হয়েছে। আমরা ঢাকার এক এমপি দেখলাম, আমরা ফেনীর এক এমপি দেখলাম, ফেনীর একজন দুইজন সম্ভবত এমপি, এবং তারা নতুন করে ঢুকছে। এই কারণ কি, যে এটা মানে আগে কখনো এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নেই, হঠাৎ করে তারা দেখা যায় যে এসে এই ব্যবসাটা শুরু করে দেয়। কারণ খুব ইজি, কারণ এই জায়গাটা আমরা আজকে বলে নাই, পরিবর্তিত সরকারের কারণে না, মানে বিগত 10 বছর যাবত এই ইস্যুগুলি নিয়ে প্রতিনিয়ত এবং সব কিছুই মানে প্রতিটা মিডিয়াতে আলোচনা হয়েছে। এই সিন্ডিকেট নিয়ে কে না সোচ্চার বাকি ছিল, হয়তো রিক্রুটমেন্ট এজেন্সির মধ্যেও ভাগ হয়েছে, ডিভিশন হয়েছে, কারণ তারা সিন্ডিকেট করে একটাই, সেখান থেকে কথা এসছে। সবচেয়ে বড় কথা, এখনো বোধহয় মন্ত্রণালয়ে না হলেও 120-30টা লাইসেন্সের জন্য আবেদন পড়ে আছে, মানে সরকার চলে যাওয়ার আগে এটা করা হয়নি। আচ্ছা, আপনি চিন্তা করেন বাংলাদেশে বিগত এই 15 বছরে আপনি 3,500 লাইসেন্স হয়েছে এই মাইগ্রেশনের, এবং এই 3,500 লাইসেন্স সবই মিডিলম্যান। এদের মধ্যে কয়জন মার্কেটিং করে, এটাও তদন্ত করার দরকার, যে কতজন এজেন্সি আমাদের হাতে গোনা কিছু থাকতে পারে, তারা হয়তো বড় বড় কোম্পানির সাথে নেগোশিয়েট করে লোক পাঠায়, কম পয়সা পাঠায়, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মিডলম্যান। ম্যাক্সিমাম এই ভিসা কেনা বেচা করে, তারা বিভিন্ন দেশে তাদের লোক নিয়োগ করা আছে, ওখানে আপনার এক একটা ভিসাতে 2 লাখ করে দিবে, 2 লাখ মানে $2,000, এবং সে ভিসা এনে এখানে 5 লাখ টাকা সে বিক্রি করবে, আয় করবে 3 লাখ টাকা। এই তো একেবারে ওপেন সিক্রেট, গভর্নমেন্ট জানে না, সব জানে, কর্মকর্তারা জানে না, সব জানে, আমাদের মন্ত্রণালয় জানে না, সব জানে। এখন সেই কথাগুলি আমাদের যে এখন আপনার কি এই বিষয়টা নিয়ে স্পেসিফিক আমি জানতে চাচ্ছি, যে এই যে জনপ্রতিনিধি হওয়ার পরে সেই ক্ষমতাকে ব্যবহার করে যারা এই ব্যবসায় আসছেন, কারা এর সাথে জড়িত, স্পেসিফিক এই ধরনের গবেষণা বা এই ধরনের কাজ আছে কিনা, কারা আইডেন্টিফাই করা গেছে কিনা যে এই লোক জড়িত? যেমন আমরা পত্রপত্রিকায় আমাদের একটা পরিষ্কার লিস্ট আছে যে কারা কারা জড়িত, কিন্তু কথা হচ্ছে যে সেটা তো আমাদের আজকে মানে ইয়েতে নাম বললে তো সময় না, কয়েকজন তো ধরা পড়লো, তাই না? আমরা তো জানি কারা কারা ছিল এখানে। আমার মনে হয় যে অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রীর মেয়ে ছিল, তার ওয়াইফের নামে লাইসেন্স ছিল, এরকম 50-60টা জনপ্রতিনিধির হয় তার নামে, তা নাহলে তার আত্মীয় নামে আছে। আমি বললাম তো যেগুলো ওপেন সিক্রেট, এগুলোর জন্য না, এখন কিন্তু সময় এসেছে, যেহেতু আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়েছি, সবার জন্য বলছি যে এখন যদি আপনাকে এটাকে সত্যিকারই সংস্কার করতে হয়, রিফর্ম করতে হয়, তাহলে সরকারকে ওই স্ট্যান্ড নিতে হবে যে আমি 10 লাখের নাম করে, যেমন গত বছর 13 লক্ষ লোক গেছে, গেল 13 লোক, ওই কত লক্ষ লোক ফেরত আসছে এটা কি জানে 3 মাস পর? আচ্ছা, প্রতিটা লোকের পিছনে সরকার দিচ্ছে 3,500 টাকা করে, এই 3,500 গেছে আপনার কল্যাণ ফান্ডে, তাই না, ওই জেনারেল ওয়েলফেয়ার ফান্ড। এখন আপনি দেখেন বাজেটটা খুলে, সরকারি কোনো বাজেটে কল্যাণ ফান্ড মানে কল্যাণের কোনো বাজেট নাই, আছে রেভিনিউ বাজেট, আছে উন্নয়ন বাজেট মানে টিটিসি করার বাজেট, তার মানে ওই শ্রমিকের পয়সা দিয়ে কল্যাণ হয়। জি, আমি ওই প্রসঙ্গে আসবো। এখন ঘটনা হচ্ছে যে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি যেটা প্রশ্ন করলেন যে এই যে লাইসেন্সধারী যারা, তারা সবাই কারো না কারো পরিচিত, কারো না কারো লাইসেন্স কেন পাচ্ছে, এবং পয়সা দিয়ে পায়। আপনি পয়সা দেন, আপনিও লাইসেন্স করতে পারতেন। সেটাই আমি সোমায়া আপার কাছে জানতে চাই। সোমায়া আপা, তাহলে কি আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, যে অনেকে জনপ্রতিনিধি হওয়ার পরে সেই ক্ষমতাকে ব্যবহার করে এই ব্যবসা শুরু করছেন, অর্থাৎ এই যে লোক পাঠানোর ব্যবসা, যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, তারা আগে কখনো এই ব্যবসা করছে এরকম কোনো নজির নেই। তো এই যে তারা লাইসেন্স পাচ্ছেন, শুধু কি টাকা পয়সার কারণেই তারা লাইসেন্স পেয়ে যাচ্ছেন? যারা লাইসেন্স দিচ্ছেন তারা কি দেখবেন না যে তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, তারা এই ব্যবসার সাথে জড়িত ছিলেন কিনা, বা কোনোভাবে এটার এই খাতে উন্নয়ন করতে পারবেন কিনা? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে রেগুলেশনটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে মানে আপনি লাভ খরচের হিসাব, যেটা আপনি একেবারে কোনো রিক্রুটিং এজেন্সিতে পিয়নের চাকরি করতো, সেও রিক্রুটিং এজেন্সি খুলেছে, পার্লামেন্ট মেম্বার নতুন মেম্বার হয়েছে, সেও রিক্রুটিং এজেন্সি খুলেছে। সো যে কিনা একেবারে লেখাপড়া না জানা পিয়নের কাজ করতেন যে বা আবদালি ছিল, সেও রিক্রুটিং এজেন্সি করে বড় এজেন্সির মালিক হয়েছে, তাও আমরা জানি। আবার নতুন পার্লামেন্ট মেম্বার, সে নতুন রেজিস্ট্রেশন করেছে, সে এমপি থেকে ওটা করেছে। বিষয়টা হচ্ছে মানুষ ঠকানো ভাই। আপনি যেই হন না কেন, আপনি যদি সিস্টেম দাঁড় করান, তাহলে কখনোই ওই সিস্টেম আপনাকে অসৎ হতে দিবে না। আপনি যদি নিয়ম করে দেন যে তুমি যেই হও না কেন, তুমি লেখাপড়া জানো, পিএইচডি হও, বা তুমি ম্যাট্রিক লেখাপড়া স্কুলে যাও নাই, হোয়াট এভার, নৈতিক অভিবাসন
আপনি আপনার অনৈতিক প্র্যাকটিস করবেন না। যেখানে বিদেশে যে কাজ নাই ওখানে আপনি লোক পাঠিয়ে দিলেন, আপনি টাকা কামাই করছেন। ট্রাফিকিং করে আপনি টাকা কামাই করছেন, না আপনার ফলস কাগজ করছেন, সময় আপনি বুঝতে পেরেছি। সিস্টেম করেছেন। না বুঝতে পেরেছি। আমি জানতে চাচ্ছি যে আপনারা যেহেতু দুইজনই আপনারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন, তা আপনাদের কি এ ধরনের কোনো গবেষণা আছে কিনা বা এ ধরনের কোনো কাজ আছে কিনা, বা আপনাকে আইডেন্টিফাই করছেন যে এই লোক আসলে হুট করে এরা উড়ে এসে জুড়ে বসেছে এবং এই লোকগুলোই এই খাতের না, 12টা আমরা বাজাচ্ছে রিক্রুটিং syndicate করে? এজেন্সির উপরে কোনো গবেষণা করি নাই। আমাদের বিএনএস কে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র থেকে আমরা অ্যাকশন রিসার্চ করেছি কি গ্যাপ গুলো আছে, কি করতে হবে এই মানে এই অভিবাসী শ্রমিকের মর্যাদা এবং অধিকার রক্ষার জন্য, সেটা আমরা করেছি। ওটা করতে যে পাশেই এটা জিনিসটা আসছে যে রিক্রুটিং এজেন্সি অসম্ভব রকমের দুর্নীতিগ্রস্ত এবং পার্লামেন্ট মেম্বারদের মধ্যে এমপিদের মধ্যে অনেক বড় একটা অংশ এই রিক্রুটিং বিজনেসের সঙ্গে জড়িত, এবং সেই সঙ্গে হচ্ছে মানে যখনই যে পলিটিক্যাল পার্টি আসে তারা খুব একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। সো আমরা তো সেদিনই দেখলাম যে রিক্রুটিং এজেন্সিরা ত্রাণ ভান্ডারে টাকা দিলেন, কই বন্যার ত্রাণের জন্য নোয়াখালী ফেনীর মতো জায়গা, সেখানে তো আপনার এজেন্সিরা ডাইরেক্ট যে সরাসরি হেল্প করতে পারে, তো সেখানে আমরা তাদেরকে দেখলামই না কাজ করতে। তো আমাদের মানে যেটা আমরা দেখি যে মানে লাভ করাটাই একটা বড় প্রবণতা, এবং তাদের যে মনিটরিং নাই, মানে যে সরকারি আসে তারা যে তাকে মনিটর করবে যে এই এজেন্সি 2 লাখ লোক পাঠাইছে, এই 2 লাখ লোককে চাকরি পেয়েছে, কিছু না, 2-3টা জিনিস দেখলেই হয়ে যায়। চাকরি পেয়েছে কিনা, বেতন অ্যাকাউন্টে আসছে কিনা, সরকার রেমিটেন্স দিয়ে উপকৃত হতে পারে যে আমার এই রেমিটেন্স তুমি ব্যাংকে পাঠিয়েছো কিনা। তার মানে কি আমার লোকগুলো তো বেতন পাচ্ছে না। যে পরিমাণ লোক গেছে আপনারাই দেখেন, প্রবাস মুখ এতদিন ধরে চালাচ্ছেন, আপনাদের কাছে একটা ডাটা আছে, যত লোক গিয়েছে সেই পরিমাণ রেমিটেন্স আসে নাই। আবার দেখেন এই সরকার পরিবর্তনের জন্য বিদেশের শ্রমিকরা যে আন্দোলন করেছে, যার ফলে এটা ত্বরান্বিত হয়েছে। সো জায়গাটা হচ্ছে গিয়ে আপনার গভর্নেন্সটা মারাত্মক রকমের অ্যাবসেন্ট। এই সরকার গভর্নেন্স যদি ঠিক করতে পারে, আমরা আবারও আসছি, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেই। প্রিয় দর্শক, আমাদের আলোচনা চলছিল, এই পর্যায়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম প্রবাসীমুখ অনুষ্ঠানে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমাদের আলোচনা চলছিল, সময় আপা আপনি আলোচনা করছিলেন, আপনার কাছে জানতে চাই যে এই যে অবস্থা চলছে তাহলে কি মানে বিষয়টা কি দাঁড়ালো, যারা প্রকৃত ব্যবসায়ী, যারা প্রকৃত ব্যবসা করতে চায় সেই লোকগুলো তো আসলে দূরে সরে যাচ্ছে বা তাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এই সিন্ডিকেট তথা যারা এই যে জনপ্রতিনিধি হয়ে বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে লাইসেন্স পাচ্ছেন এবং একটা সিন্ডিকেট গড়ে তুলছেন, এর কারণেই তো এই অরাজকতা। যারা প্রকৃত ব্যবসায়ী, যারা বাইরে লোক পাঠাতে চান, তারা থাকলে তো এই অরাজকতা নিশ্চয়ই হতো না বা এতটা হইতো না এইরকম ব্যবস্থাপনা। আচ্ছা, তো যেটা যারা প্রকৃত ব্যবসায়ী এবং নৈতিক প্র্যাকটিস তো কেউ না কেউ করে, অবশ্যই করে। তো নৈতিক প্র্যাকটিস যারা করে তাদেরকে নিয়ে যদি এটা সরকার মনিটরিংটা ভালো করে এবং সিভিল সোসাইটিও যদি সেই সঙ্গে একটা শ্যাডো রিপোর্ট থাকে যে এই এত শ্রমিক গিয়েছে এরকম আছে, সেই জায়গাটা হলে পরে অবশ্যই ভালো হবে। এবং অনৈতিক প্র্যাকটিস আপনারা বারবার দেখেছেন যে আপনার মালয়েশিয়ার জন্য কি পরিমাণ সিন্ডিকেট হয়েছে, এবং স্বয়ং মন্ত্রীকে নিয়ে তারা এটা চলে গেছে, কি খান আমি নাম ভুলে গেছি, আমাকে মালয়েশিয়া থেকে স্ক্রিনশট পাঠিয়ে মালয়েশিয়ার মন্ত্রীকে নিয়ে জন্মদিন করতে দুবাই নিয়ে গেছে আমাদের রিক্রুটিং এজেন্সিরা। তো টাকা কোত্থেকে আসে, সে তো আমাদের ওয়ার্কার থেকে টাকা নিয়ে করেছে, এবং তার পরবর্তীকালে ভোগান্তি আপনারা দেখেছেন। সেই সঙ্গে এখন যে ইউরোপে যে লোকগুলোকে পাঠাচ্ছে, আমাদের কাছে ফোন কল আসে, প্রচুর ওয়ার্কার চাকরি পায় না, ওখানে যে বলছে যে আমরা এসে বিপদে আছি। তো ভালো লোকরা জায়গা পাচ্ছে না, এটা তো হবেই। আর ভালো প্র্যাকটিসের সুযোগটা নাই, মানে পাওয়ার টাকা নোংরামিটা এত বেশি খেলা হয় এবং ওয়ার্কারদের শোষণটা যদি বলি, যার ফলে ভালো লোকরা যে ভালো ব্যবসা করবে বা মানে কস্ট অফ মাইগ্রেশন কমাবে, রাইটস এর জায়গাটা এনশিওর করবে এবং আলোচনার জায়গাটাকে স্ট্রেনথেনিং করবে, বায়োল্যাটারাল এগ্রিমেন্টে যাবে এমওইউ না করে, সেইগুলো অনেক বেশি দুর্বল। আমাদের কাঠামোগত যে মানে সিস্টেমের মধ্যে প্রচুর দুর্বলতা আছে, সেগুলো যদি পরিবর্তন করা যায়, আমি বিশ্বাস করি এই সরকার অভিবাসনের দিকে নজর দিয়েছে, সেটা একটা খেয়াল করতে পারবে। আমি একটা ছোট্ট কথা বলে আমার বক্তব্যটা শেষ করব, মানে আমার ইয়েটা হচ্ছে না, সেটা হলো যে দেখেন আপনি যদি এয়ারপোর্ট দিয়ে আসেন, দীর্ঘদিনের আন্দোলন ছিল, সকল সংগঠনগুলো আন্দোলন করেছে, এয়ারপোর্টে অভিবাসী শ্রমিকের মর্যাদা দিতে হবে, তাকে মর্যাদার সঙ্গে রিসিভ করতে হবে। এই সরকার আসার সঙ্গে সঙ্গে কয়েকটা পরিবর্তন করেছে, উইচ ইজ রিয়েলি গুড। একটার কথা বলি,
ওখানে লেখা আছে প্রবাসী, প্রবাসী না কি যেন, অভিবাসী না আর কি, প্রবাসীদের জন্য একটা লাইন। জি, প্রবাসী ইমিগ্রেশন মানে ডেস্কে হচ্ছে গিয়ে যারা ভাগ কিনা, ভাগ করা আছে, এরকম লাইন ভাগ ভাগ করা আছে ইমিগ্রেশন ডেস্কে। হ্যাঁ না, কিন্তু আমার এখানে অভিবাসী শ্রমিকের কথা কোথাও বলা নাই। টাকা 100% রেমিটেন্স করে হচ্ছে অভিবাসী শ্রমিক, তার জন্য কোনো আলাদা লাইন বা বুথ নেই। প্রবাসী দিয়ে আপনি ছেড়ে দিয়েছেন, প্রবাসী আর অভিবাসী এক জিনিস না, জি জি, এক বিষয় না। অভিবাসীর কষ্ট, অভিবাসীর ত্যাগ শিকার, অভিবাসী যে দেশকে বাঁচিয়ে রাখা, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। প্রবাসীরা হচ্ছে টাকা নিয়ে যায় দেশ থেকে, আর অভিবাসীরা দেয় আপনাকে। সাইফুল হক, আপনার কাছে জানবো যে এই মুহূর্তে বা এই সময় আমরা যে নতুন একটি সরকার পেয়েছি বিপ্লবের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তো এই সরকারের কাছে তো আমাদের আসলে অনেক চাওয়া, অনেক এক্সপেকটেশন, যদিও সেটা সময় লাগবে। কিন্তু এই যে অভিবাসন খাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বা দীর্ঘদিন ধরে এই যে অরাজকতা করছে, এখান থেকে এটাকে একটা টাকা উৎপাদনের একটা খাত হিসেবে যে যেন তেনভাবে লোক পাঠিয়ে টাকা তারা কামাই করবে, তো এদেরকে ধরার সময় হয়েছে কিনা, বা এদেরকে এখন ধরার মানে সময় বলে মনে করেন কিনা? রাজনৈতিক সরকার অধীনে তো কঠিন হয়ে যাবে অবশ্যই, এবং সেটার কমিটমেন্ট আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় করেছেন, আমাদের উপদেষ্টা মহোদয় এই প্রবাসী উনিও করেছেন, উনি সেভাবে কাজ করছেন আমার ধারণা। আর এই যে আপনি প্রতিবেদন দেখালেন যে জেলায় জেলায় যে বন্যা, সেখানে আমি বলবো যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে যে একটা জাতীয়ভাবে আন্তর্জাতিক একটা সনদকে গ্রহণ করা হয়েছে, যে সকল অভিবাসী শ্রমিক এবং তাদের পরিবারের অধিকার সংরক্ষণ সনদ, এবং সেই সনদে বাংলাদেশ সরকার সম্মতি দিয়েছে। সুতরাং সেই হিসাবে কিন্তু প্রতিটা পরিবারকে দেখার দায়িত্ব এই মন্ত্রণালয়ের, যত লেভিয়ান ফ্যামিলিজ আছে তাদের দেখভালের জন্য। সুতরাং সেইভাবে একটা উদ্যোগ মন্ত্রণালয়ের থেকেও নেওয়া হবে। আমি আশা করি ডিসিদেরকে বলা হবে যে তাদের যে এলাকায় বা উপজেলা লেভেলে এই বার্তাটা দেওয়া হবে যে এখানে অভিবাসী বা প্রবাসীদের পরিবার আছে, তাদেরকে স্পেশালি লুক আফটার করার জন্য। এখন পর্যন্ত কি এরকম, আপনি যেটা লুক আফটার কথা বলছেন, কিছু কিছু সংগঠন বা তারা করছে, কিন্তু সরকারিভাবে আলাদা করে প্রবাসী পরিবারের কথা বলা হয়। আমি এই জায়গায় জানতে চাই যে এখন পর্যন্ত কখনো কি এরকম হয়েছে? লক্ষ্য করি নাই, হয়তো বলতেও পারে আমরা হয়তো লক্ষ্য করি নাই, কিন্তু আমরা চাই যে এটা মিডিয়াতে আসবে, যাতে প্রবাসী মন্ত্রণালয়তে বলা হয় যে যারা প্রবাসী পরিবার আছে তাদেরকে একটা টেক কেয়ার করা হোক। এটা কি করা যায় কিনা? ধরেন জেলায় জেলায় এরকম কোন একটা সমাবেশ বা প্রবাসী যারা পরিবার পরিজন তাদেরকে নিয়ে তাদেরকে এই সমস্ত বিষয়ে জানানো, উদ্বুদ্ধ করা, বা অবশ্যই সেইটার জন্য তো আমি বলছি যে প্রথমেই বলেছি যে এই বিষয়গুলি যদি আমি খুঁটিনাটি আনতে চাই, তাহলে অভিবাসীদের কথা শুনতে হবে, প্রবাসী যারা তাদের কাছে যেতে হবে, তাদের পরিবারের কাছ থেকে কথা শুনতে হবে। আমরা যে শুধু রেমিটেন্স যোদ্ধা বলি, রেমিটেন্স বলি, তা তো না। এই রেমিটেন্স আনার পর তাদের পরিবার যে দেশীয় উৎপাদনে, গ্রামীণ অর্থনীতিতে যে অবদান রাখছে, সেটার কি কোনো খোঁজ রাখি আমরা? না। হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এই সব পরিবাররা করে এবং দেশের অর্থনীতিতে তারা অবদান রাখে। শুধু রেমিটেন্স পাঠায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় করে, তা কিন্তু না। এদের পয়সাটা গ্রামীণ অর্থনীতিতে যোগান দেয়। সুতরাং এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনাও করতে হবে, গবেষণাও করতে হবে। এবং আমি আপনার একটা কথা একটা বলবো, সেটা হচ্ছে যে ইমিডিয়েট সরকারকে যেটা করা উচিত সেটা হলো যে প্রতিটা ওই এমবিসিকে বলা যে, যেটা নাকি আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, সবাই বলছেন যে বিনা খরচে প্রতিটা লাশ আনতে হবে দ্রুত। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এখন আমি কালকেও একটা খবর পেলাম, ইরাকে এবং বিভিন্ন জায়গায়, ইভেন কি মালয়েশিয়াতে চাঁদা তুলে লাশ পাঠাতে হয়েছে, চাঁদা তুলে অথবা তারা ফেসবুকে আবেদন জানায়। তো তার মানে হচ্ছে যে এখানে ইনফরমেশনের শেয়ারিংটা হচ্ছে না, এবং সেটার দায়িত্ব ওই দেশের দূতাবাস, এবং দূতাবাসে আবার লেবার উইং আছে। লেবার উইং এর লোক যদি স্বল্পতা থাকে, সেখানে লোক দিতে হবে, এবং সেই লোকগুলি আগে যাদের অনেকেই আমাদের কাছে। আমরা বুঝতে পারছি, আমরা আবার আসতেছি। সুমাইয়া আপা, আপনি যদি থাকেন সংযুক্ত, আপনি একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি সংযুক্ত আরব আমিরাতে আমাদের 57 জন অভিবাসী ভাই যারা ছাত্র গণঅভ্যুত্থানের সময় তারা সমর্থন করার কারণে তাদের বিভিন্ন মেয়াদে সেখানে কারাদণ্ড হয়েছে। তো তাদের বিষয়ে যে আপডেট যদি থাকে, যে সরকার যে মানে অ্যাডভোকেট নিয়োগ করেছে, তো তাদের ছাড়া পাওয়ার ক্ষেত্রে কোনো আপডেট আছে কিনা? এখানে একটুখানি বলি, সেটা হচ্ছে যে সরকার যে অ্যাডভোকেট নিয়োগ করেছে তার মধ্যে মানে এটা আমাদের সকলের জোর প্রচেষ্টা হওয়া উচিত। কারণ আমাদের শ্রমিকরা আন্দোলন করেছে ওই সরকারের আইনের বিরুদ্ধে না, আন্দোলন করেছে এই সরকারের জন্য একত্রিত হয়ে, এটা তার অধিকার। কিন্তু যেহেতু তার ওই আইনের লঙ্ঘন
তো সেই জায়গাটাতে আমরা বলবো যে মানবিক দিক চিন্তা করে, এবং তারা যেহেতু ওই রাষ্ট্রের জন্য কোনো আন্দোলন করে নাই, তারা আন্দোলন করেছে তাদের বুঝতে ভুল হয়েছে কিনা আমরা জানি না, দেশের জন্য। সো এটা অবশ্যই এইটা মানে ক্ষমা করে দেওয়া উচিত তাদের। আর মানে এই সঙ্গে এটাও আমাদের একটা শিক্ষা হয়ে গেল যে শ্রমিকরা যখন বিদেশ যাবে তার দেশের ইস্যুতে সে কোথায় জমায়েত হতে পারবে, সেটা এবার জানতে ওই হবে। দেশের আইনকে অবশ্যই সে মেনে চলবে, কিন্তু তার দেশের কনসার্ন বিষয় তাকে এটা খেয়াল করা উচিত। আর জি, শুধু আরব আমিরাত না, কাতারে হয়েছে, সৌদিতে হয়েছে, এবং তারা কতজনকে আম, আটক বন্দি করেছে। করেছে এর কিন্তু কোনো লিস্ট কাতার অ্যাম্বাসেডর কেউ দেয় নাই। আমরা কিন্তু বাই দিস টাইম কথা বলেছি, আচ্ছা, সৌদি আরবেও তারা কোনো লিস্ট দূতাবাসে দেয় নাই। যদি আপনার দেশে শ্রমিক দরকার হয়, যদি আপনি আমার শ্রমিককে বন্দি করেন আর তার লিস্ট যদি আপনি আমার দূতাবাসে না দেন, এরকম দেশে শ্রমিক পাঠানো উচিত না বলে আমরা মনে করি। জি, বুঝতে পারছি সুমন আপা। সাইফুল ভাই, আমি আপনার কাছেও জানতে চাচ্ছি এই বিষয়টাতে, যে এই বিষয়ে আসলে সর্বশেষ আপডেট কি, খোঁজ নিয়েছেন কিনা যে জি, তাদের আপডেট তো আপনি কর্মকর্তা- শুনলেনই, সুমাপা খুব সুন্দর করে বলছে যে আইনজ্ঞ নিয়োগ হয়েছে, কিন্তু আইনজ্ঞ দিয়ে বিশেষ করে এইসব আরব আমিরাত, সৌদি আরব, গালফ রাষ্ট্রে খুব একটা সুবিধা হয় না। আচ্ছা, এই যে বড় বড় সংস্থার নাম একেবারে শুনেছেন, 30 যে সেকেন্ড, MNC আমরা একদম শেষ মুহূর্তে International। 30 সেকেন্ডে যদি শেষ আচ্ছা, করি। তো কথা হচ্ছে যে এখানে যেটা করতে হবে, যেটা অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, সেটা হলো ওই দেশে যে আমির আছেন তার কাছে এদের জন্য ক্ষমা ভিক্ষা, একদম সরাসরি। সরাসরি, এইটার বিকল্প নাই, এবং তারা সাথে সাথে এটা ক্ষমা করে দিবে, এটা আমাদের বিশ্বাস। জি, জি। এবং সেটারই প্রক্রিয়া হয়তো চলছে অলরেডি, আলোচনা মানে আশা হয়েছে, করি আমরা তারা এমনি মুক্তি আলোচনা হয়েছে, হয়তো অন্য বিভিন্ন ইয়ে এই বিষয়টা হয়তো আলোচনা জি, আসবে। ধন্যবাদ সাইফুল ভাই। আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং সুমাইয়া আপা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দুজনই ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানের সময় দিয়েছেন, এবং দুজনের কথার মধ্য থেকে অনেক বিষয় বেরিয়ে এসেছে। আমাদের প্রবাসী ভাই বোনরা যারা আছেন তারা নিশ্চয়ই শুনতে পেরেছেন। আমরাও আশা করি এই যে আমাদের প্রবাসী খাতে, অভিবাসন খাতে যে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল গত সরকারের আমলে, বিশেষ করে স্বৈরাচারী সরকারের আমলে, সেই সিন্ডিকেট যেন না থাকে, এবং হঠাৎ করে যারা জনপ্রতিনিধি হবেন, আসার পরে একটা লাইসেন্স করবেন, এই খাতে একটা অরাজকতা তৈরি করবেন নিজেদের লাভের জন্য, সেই বিষয়টি যেন আর না থাকে। এবং যারা এই সব অনিয়মের সাথে জড়িত ছিল, বর্তমান সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।